এবং মানে জবাই করে। শুনতে আমাদের অনেক কষ্ট লাগে, বাট সেটা করে। আর অন্যান্য সমস্ত কিছু, এবং আমরা আমাদের দিক থেকে জানছি যে গোলাগুলি তারা গুলি চালায়, মানে তারা যখন যায় সেখানে যে মেজর উজ্জ্বল যার কাছে বলা হচ্ছে এবং সোর্স কনফার্ম করছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যামুনিশন আলা একটা ম্যাগাজিন যেখানে 30 রাউন্ড ছিল সেটা তার কাছে ছিল, সে ছিল সেই ঘরটার পিছনের দিকে, আর পুরাটা কর্ডন ছিল 30 জনকে দিয়ে, এবং বলা হয় নির্জনকে বলা হয় যে তুমি যাও নেগোসিয়েশন করো। তারপরের জায়গাটাতে বলা হচ্ছে সেখানে ছুরিকাঘাত, আর আমরা যেটা জানি সেখানে তখন তারা ফায়ার ওপেন করে। দেখেন কর্নেল জামান ঠিক কথা বলেছেন যে অ্যাকচুয়ালি এই অফিসারটা তো সেইটার মধ্যে, যদি ইভেন আমরা মনে করি যে আর্মিতে নতুন করে একটা আলাদিনের নতুন একটা তথ্য বাইর হয়েছে যে নেগোসিয়েশন করতে হবে অস্ত্রধারী সন্ত্রাসীর সাথে, যদি সেটা ধরেও নিই সেটা এখন এসওপি তে যোগ হয়েছে, তো সেখানে সেটা করা ছিল সিনিয়র মোস্ট অফিসারের, এবং এই অফিসার যে ট্রেনিং নিয়ে সব ট্রেনিং এখনো কমপ্লিট করে না। বাট তারপরে দেখেন কি, যেটা আমরা শুনি এবং জানি, যখনই গুলি আসে তখন সে করে কি, তার সাথে যারা ছিল সৈনিক টিমের সে সবাইকে কিন্তু কাভার নিতে বলে। সে কিন্তু সে অবস্থা নিজে বিপদের মধ্যে, গুলির মধ্যে আছে, তার কিন্তু প্রথম চিন্তা আমার সাথে যে সৈনিকরা আছে, টিম আছে, সদস্য আছে, তাদেরকে বাঁচাইতে হবে। কত বড় আত্মা, কত বড় কলিজা, তাদেরকে সে প্রথমে শেল্টার নিতে বলে, এবং সেই অবস্থায় সে নিজেকে সেভ করতে পারে নাই। কিছু একটা বক্তব্য আসছে, একটা সদস্য বলছে না তার কাছে এমন অ্যাকচুয়ালি তার কাছে ছিল, বাট সে গুলি করতে করতে হঠাৎ একটা গুলি লাগে তার কাছে, অনেকগুলো গুলি হয়েছে সেখানে, যেটা বলা হয়। বাট ফ্যাক্ট হচ্ছে অফিসার তার যা ট্রেনিং আছে এবং যে সিনিয়র সে লিড রোল প্লে করবে, সেটা হয় নাই আমরা জানি বা দেখি। দ্বিতীয়ত হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে তার হয়তো পর্যাপ্ত ট্রেনিং নাই, বা এসটি ব্যাটালিয়নে সেই ধরনের ইকুইপ না, তারপরে তাদের কি পরিমাণে মনোবল ছিল এবং একজন আরেকজনকে রক্ষা করার জন্য, যেটা হচ্ছে বলা আছে যে তারপর তারা ব্ল্যাঙ্ক ফায়ার করতে করতে গিয়ে তাদের মধ্যে থেকে একজনকে ধরে ফেলে। দ্যাট অল, যেটা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন বা বলা হচ্ছে। এর বাদে যে জিনিসটা নিয়ে কেউ বলছে না, জামান স্যার আমি আপনাকে কনফার্ম করে বলি যে হ্যাঁ একজন ছাড়া কারো কাছে লাইভ অ্যামুনিশন ছিল না, ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ছিল, শুধুমাত্র ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ছিল। হ্যাঁ এত ইনফেন্ট্রি একটা টিম হলে তারা সেখানে বেয়নেট চার্জ করে, বা তারা জানে ব্ল্যাঙ্কে 5 ফিট দূর থেকেও কাউকে ইনজুর করা যায়, সেটা তারা করতো, সেটা হয় নাই। বাট যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক একটা জিনিস হয়েছে, এবং কর্নেল জামান ঠিক বলেছেন যে কিছু জিনিসের জন্য আমরা কমান্ডার লেভেল দায়ী করতে পারি এই দুঃখজনক ঘটনার জন্য, বাট কিছু যেখানে পুরো ভায়োলেশন অফ আর্মির এতদিনের ডক্ট্রিন ট্রেনিং, সেই জিনিসটাকে ইচ্ছাকৃতভাবে নিজেদের পিছলা, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেনকে তার কোর্সমেন্টার তাকে পিছলা সারোয়ার, সে কখনো কোনো কিছুতে আটকাইতে জানে, যে অনেক কিছু তুলে নিয়ে এসেছে যেগুলো অপারেশনাল এসওপি যেটা আমরা বলি, স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর, এটাকে সে তুলে ধরেছে। এবং সে একটা যে কোনো একটা অপারেশনে গেলে যারা এই অপারেশনের জন্য নির্দেশদাতা দিয়ে থাকেন, অর্থাৎ কমান্ড যে স্ট্রাকচারটা, চ্যানেল অফ কমান্ড, কারণ আমাদের সেনাবাহিনী কিন্তু চ্যানেল অফ কমান্ডে চলে। এখানে কিন্তু কারো ইচ্ছা হলো যে একটা অস্ত্র নিয়ে দৌড় দিল কোনো একটা কাজ করার জন্য, কি একটা অপারেশনের জন্য, এই সুযোগ নেই। তো এখানে প্রচুর গ্যাপ দেখা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। তদন্তের পরে হয়তো পুরোপুরি আমরা জানতে পারবো কিনা জানি না, কারণ আমরা রিটায়ার্ড অফিসার, আমাদের সুযোগ কম এসব তদন্তের ভিতরে প্রবেশ করা। তো আমি একটু আরেকটা বেসিক জিনিস একটু আলাপ করতে চাই, যেটা এখানে উঠে এসেছে সুমনের আলাপে, যে এসটি ব্যাটালিয়ন কে কেন একটা অপারেশনাল এওয়ার দেওয়া হলো, রেসপন্সিবিলিটি দেওয়া হলো। কারণ এসটি ব্যাটালিয়নের সচরাচর তারা অপারেশনাল এই ধরনের ডিউটি করে অভ্যস্ত না, এসটি ব্যাটালিয়নের সোলজাররা। তো এখানে আপনার এসটি ব্যাটালিয়ন কিন্তু সরাসরি কিন্তু জিওসির আন্ডারে একটি ব্যাটালিয়ন, একটি ডিভিশনে কিন্তু কয়েক ধরনের ব্যাটালিয়ন থাকে। আপনার কিছু থাকে যেগুলো ব্রিগেড স্ট্রাকচার, যেমন ইনফেন্ট্রি ব্রিগেডের যে ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গুলো সব ইনফেন্ট্রি ব্রিগেডের স্ট্রাকচার আন্ডারে থাকে, আর্টিলারি গুলো আর্টিলারি ব্রিগেডের আন্ডারে থাকে। এছাড়া আপনার সাপোর্ট ব্যাটালিয়ন সরাসরি ডিপ কমান্ডারের আন্ডারে থাকে, সিগন্যাল ব্যাটালিয়ন ডিভিশন কমান্ডারের আন্ডারে থাকে, ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ডিভিশন কমান্ডারের আন্ডারে থাকে, এসটি ব্যাটালিয়নরা থাকে। এছাড়া ছোট ছোট অনেক মাইনর ইউনিট আছে, যেমন আর্মাডও সরাসরি ডিভিশন কমান্ডারের আন্ডারে থাকে, ডিভিশন কমান্ডারের কাছে সরাসরি তার আদেশ পায়।
কিন্তু এই ধরনের আপনার ইনহেড অফ সিভিল পাওয়ার অথবা স্পেশাল মনে করেন যে মানে ক্লিনার অপারেশন বলেন, সেসব জায়গায় দেখা যায় কি আমাদের যেহেতু স্ট্রেংথের ঘাটতি দেখা যায়, একটা বড় এওয়ার দেওয়া হয়, হয়তো একটা ব্রিগেডকে দেখা গেছে দিয়েছে যে 4-5টা ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে, কিন্তু তার এত গুলো ব্যাটালিয়ন নাই। হয়তো দেখা গেলো তারা কোনো একটি ডিস্ট্রিক্ট কিংবা কয়েকটি থানা মিলে তার সঙ্গে হয়তো আরেকটা এসটি ব্যাটালিয়নকে দেওয়া হলো, এসটি ব্যাটালিয়নকে তারা কয়েকটা জায়গা দিয়ে একটা রেসপন্সিবিলিটি দিল, ঠিক আছে এই অপারেশনাল রেসপন্সিবিলিটি তোমরা করবে। তাদের স্ট্রেংথটাকে, কারণ একটা এসটি ব্যাটালিয়নে কিন্তু আপনার ওভারঅল ট্রুপস স্ট্রেংথ এবং অফিসার স্ট্রেংথ কিন্তু অনেক কম। তাদের আমি যতদূর আমার মনে পড়ে এসটি ব্যাটালিয়নের আপনার স্ট্রেংথ 410-20 এরকম কিছু একটা হবে, যেখানে একটা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন স্ট্রেংথ অলমোস্ট 800, অন্যান্য ব্যাটালিয়ন গুলো স্ট্রেংথ 600+। তো কাজেই এটা একটা বড় প্রশ্ন থেকে যায় যে তাদেরকে এই ধরনের একটা অপারেশনাল ডিউটি দেওয়ার পরে তাদেরকে কতটুকু ইকুইপ করা হয়েছিল, তাদেরকে কতটুকু তাদের সোলজারদেরকে এইভাবে আরো বেশি ট্রেন করা হয়েছিল। কিন্তু অফিসারদের বিষয়ে একটা আমি ক্লিয়ার বলতে চাই, আমাদের টোটাল আর্মি কিন্তু ইনফ্যান্ট্রি বেসড আর্মি। কেন ইনফ্যান্ট্রি? কারণ আমাদের মিলিটারি একাডেমিতে যখন একটা ক্যাডেটকে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে কিন্তু আপনার বেসিক্যালি আমরা যে মাইনর ট্যাকটিক্সটাই বেশি শিখাই। মাইনর ট্যাকটিক্স বলতে বোঝায় আপনার রেইড, অ্যাম্বুশ, আপনার হাইড আউট, তো পেট্রোলিং, তো এগুলো কিন্তু সব ক্যাডেটরা শিখে। অল 3 ইয়ার্স ট্রেনিং তাদের। এরপর যখন তারা বের হয়ে আসে, ওডব্লিউ যখন করে তারা, সেখানে কিন্তু তারা আপনার ওয়েপন ট্রেনিংটা কিন্তু আপনার বেসিক্যালি স্মল আর্মস গুলো যেগুলো আমাদের অপারেশনে ব্যবহৃত হয় সেগুলো শেখানো হয় তাদেরকে এবং তাদেরকে দক্ষ করে তোলা হয়। আবার আপনার এই জুনিয়র অফিসার লেফটেন্যান্ট ক্যাপ্টেন অবস্থায় কিন্তু আপনার জুনিয়র কমান্ড স্টাফ কোর্স করে। তারপরে তাতে দেখা যাচ্ছে কি যে একজন জুনিয়র কমান্ড স্টাফ কোর্সে কিন্তু একজন কোম্পানি কমান্ডার হওয়ার সম্পূর্ণ যোগ্যতা রাখে এবং সে একজন কোম্পানি পরিচালনা করতে পারে। কিন্তু আমাদের একটা অফিসার একজন এসটি ব্যাটালিয়নের কিনা কিংবা অর্ডিন্যান্স কিনা কিংবা ইএমইর কিনা যারা সার্ভিসেস, ইট ডাজন্ট ম্যাটার। প্রত্যেকটা অফিসার কিন্তু ক্যাপাবল টু অপারেট এই ধরনের অপারেশন করার জন্য অপারেট, কিন্তু তাদের কি আসলে কি ধরনের প্রস্তুতি নিয়ে কতটুকু তাদের ফ্রিডম দিয়ে অপারেশনে পাঠানো হয়েছিল, এটা আমার কাছে বিশাল একটা প্রশ্ন। যে তথ্যটা সে পেলো, কারণ আমি র্যাবের সিও থাকা অবস্থায় আমার সবচেয়ে বেশি অপারেশন করার সুযোগ হয়েছে। কত অপারেশন করেছে আমি ঠিক মনে বলতে পারবো না এই মুহূর্তে, মেবি ফিউ হান্ড্রেডস, অলমোস্ট এভরিডে উই হ্যাড টু 3, 4, 5, 6 অপারেশন এভরিডে করে বেড়েছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি। তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে একজন মেজর সাহেবকে দেওয়া হলো, তার সঙ্গে ডেফিনেটলি একটা সাইজেবল ট্রুপস দেওয়া হয়েছে, তাদের কংক্রিট একটা ইনফরমেশন ছিল যে রাত্রি প্রায় 2:30টার সময় তারা যাচ্ছে অপারেশনে। সেখানে আপনার ব্ল্যাঙ্ক অ্যামুনিশনের প্রশ্ন আসছে, আমি জানি না সত্যি ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ছিল কিনা, যদি থেকে থাকে আমার তো মনে হয় এটা একটা বিশাল অপরাধ। আপনি তো অপারেশনে যাচ্ছেন, আপনি তো একটা নর্মাল পেট্রোলিং প্র্যাকটিস করতেছেন না। আপনি তারপর একজন লেফটেন্যান্টকে পাঠিয়ে দেওয়া হলো, তার চাকরি আমি যত জানি সে জুন 2022 সালে কমিশন পেয়েছে, এবং যদি আমি বর্তমান সেপ্টেম্বর 24 যদি আমি গণনা করি, তার মানে এই অফিসারের চাকরি 2 years 3 months। সে জুনিয়র কমান্ডার স্টাফ কোর্স করেছে কিনা আমার সন্দেহ আছে, করে নাই। কাজে তার টেকনিক্যাল নলেজের যথেষ্ট ঘাটতি আছে, এবং তারা যে বেসিক কোর্স করে এসটি অফিসাররা, তাদের বেসিক কোর্সে কিন্তু একটা ইনফেন্ট্রি অফিসারের বেসিক কোর্স কিংবা বলা একটা আর্টিলারি কি আরমার্ড করে অফিসারের বেসিক কোর্সে কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো চলে আসে, শেখার সুযোগ হয়। এসটি ব্যাটালিয়ন অফিসারদের একটু এখানে ঘাটতি থেকে যায়, তাদেরকে এতটা ডিটেল শেখানোর সুযোগ হয় না। কিন্তু তারা যখন জুনিয়র কমান্ড কোর্স করে সিলেটে গিয়ে, তখন কিন্তু তারা ইকুয়ালি দে গেট ট্রেইন অন ইনফেন্ট্রি ট্রেনিং। তো আমরা এই যে আপ টু মেজর র্যাঙ্ক পর্যন্ত কিন্তু অল অফিসার্স আর ইকুয়ালি কোয়ালিফাইড টু হ্যান্ডেল এনি অপারেশন। আপনি যেগুলো বলতে যাচ্ছি, যে অপারেশন তারা গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই মেজর দ্যাট আমি মনে করি জিওসি তার ব্যক্তিগত ইমেজ, তার ব্যাকগ্রাউন্ড, তার যে পলিটিক্যাল ইনভলভমেন্ট কিংবা ব্রিগেড কমান্ডার বলুন, আমি এগুলোকে আমি পরে বিবেচনা নিব। আমি দেখতে চাচ্ছি যে ফিল্ড কমান্ডার যে ছিল, যে মেজর, সে যখন অপারেশনে গেল, একটা লেফটেন্যান্ট তার সাথে গেল, নিশ্চয়ই সে তার টিমটাকে ভাগ করে দিয়েছিল, যে কে অ্যাকশনে থাকবে, কে কর্ডন করবে, কে সাপোর্টিভে থাকবে। এই ধরনের একটা অপারেশন তো তার তো প্রত্যেককে ভাগ করে দেয়। যখন এই অফিসারটাকে বলা হচ্ছে যে নেগোসিয়েশন করতে চলে গিয়েছিল, একজন ব্যক্তি নেগোসিয়েশন কিভাবে করতে যায়? তার মানে তাদের কাছে কি তথ্য ছিল যে একজন সন্ত্রাসী বসে আছে একটি পিস্তল নিয়ে, কি একটি রাইফেল নিয়ে, 2টা অ্যামুনিশন নিয়ে,
একটি অ্যামুনিশন নিয়ে অদ্ভুত একটা মানে মেসেজ আমাদের কাছে আসছে। আমি জানি না এটা সত্যতা কতটুকু। তো সে নেগোসিয়েশনে কিন্তু রাতের আন্দাজে নেগোসিয়েশন। কর্নেল জামান, আমার একটা প্রশ্ন, ধরেন কোনো ব্যাকআপ ফোর্স কিন্তু ছিল না। আপনি যদি দেখেন, ধরেন আমরা যারা টেলিভিশন বা পত্রিকায় টেলিভিশনে কাজ করে আসছি, আমাদের রিপোর্টার যখন কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এ যেত কোনো সেন্সিটিভ জোনে, আমাদের কিন্তু ব্যাকআপ টিম আমরা রাখতাম, যে সে যদি বিপদে পড়ে লোকাল পুলিশ বলেন, র্যাব বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতাম, নাম্বার নিয়ে রাখতাম, যদি কোনো সাপোর্টের দরকার হয় যেন তাকে রেস্কিউ করতে পারে। তো রাতের বেলা এরকম একটা অপারেশনে গেল, সন্ত্রাসী ধরতে গেল, আর্মির কোনো ব্যাকআপ টিমের কোনো প্রস্তুতি নাই বা তারা কানেক্টেড ছিল না যে এরকম একটা সিচুয়েশন। আমি আপনার হ্যাঁ স্যার, আমি সেটা বলতে চাচ্ছি যে তাদের টোটাল যে স্ট্রেংথ নিয়ে গিয়েছে তারা, এখানে তো তাদের স্ট্রেংথটাকে ভাগ করার কথা। একটা অ্যাকশন গ্রুপ থাকবে, একটা রিজার্ভ গ্রুপ থাকবে সেখানে, একটা কাভারিং গ্রুপ থাকবে সেখানে। তো সে যখন অ্যাটাক হলো তখন বাকিরা কি করতেছিল এখানে? যে একটা অফিসারকে শোনা যাচ্ছে গুলি করেছে, তাকে এক রাউন্ড গুলি লেগেছে, তারপরে তাকে যখন তারা আঘাত করছে ছুরি দিয়ে, নিশ্চয়ই সে ধস্তাধস্তি করেছে, চিৎকার করেছে যে হেল্প মি অর সামথিং, কিছুটা ঘটেছে। তার মানে সে এত আইসোলেটেড হয়ে গেল, আর বাকিটাকে খেয়ালই করলো না যে সে আমার লেফটেন্যান্ট, যে আমার অ্যাকশন গ্রুপের কমান্ডার, সে কই চলে গেল। মেজর সাহেব তার মেজর সাহেবের সাথে তার যে মেজর যে কমান্ডার ছিল তার সাথে তার ডিস্টেন্স এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সে হয়তো কোনো কমিউনিকেশনই ছিল না তার সাথে। আবার তার কাছে অস্ত্র ছিল কি ছিল না, অ্যামুনিশন ছিল কি ছিল না, এদিকে ব্ল্যাঙ্ক অ্যামুনিশন। ধরুন কোনো একজন, আমি জানি না তদন্তে কি বের হয়েছিল, মনে করেন সে তাকে অ্যাটাক করেছে, ওখানে 2-3 জন মিসক্রিয়েন্ট, তখন তার কাছাকাছি হয়তো 220-25-30 গজের ভিতরে হয়তো কোনো হয়তো 2-1 জন ছিল যারা কাভার করতেছিল, হয়তো তার কাছে ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ফায়ার করতেছে। ও কেউ সন্ত্রাসী গুলো তো, আপনি যারা সন্ত্রাসী এরা বিশেষ করে চকরিয়া, এই টেকনাফ, আপনার এই বেল্টে কিন্তু সব কিন্তু আপনি চোরা কারবার। এটা কিন্তু আপনার এই এটা কিন্তু শুরু কিন্তু আনোয়ারা থেকে, আনোয়ারা, পটিয়া, আপনার এই যে সাতকানিয়া, লোহাগড়া, সব আপনার চোরা কারবারে ভরা। এবং টেকনাফ এদিকে তো মনে করেন ইয়াবা ব্যবসায়ী, এরা তো আপনার দুর্ধর্ষ। এরা সাগরের ভিতরে আপনার ইয়াবা নিয়ে ক্যারি করতেছে, 24 আওয়ার্স এগুলো করে বেড়াচ্ছে। তো এরা কিন্তু আপনি জানে যে সেনাবাহিনীর হাতে ধরা মানে তাদের যেমন শেষ হয়, অন দি স্পট যদি গোলাগুলি মারা যাবে, অথবা দে উইল বি ইন দি জেল। কারণ এখানে নেগোশিয়েট করার সুযোগ না, এটা পুলিশ না যে পুলিশের অনেক সময় আমরা শুনি তারা কিছু নেগোশিয়েট করে ফেলে তাদের সাথে। তো কাজে দে হ্যাভ বিকাম ভেরি অ্যাগ্রেসিভ। এবং এই সুযোগটা কেন দেওয়া হলো, এটা ইটস বিগ কোয়েশ্চেন। এবং আমি মনে করি যে এটা এটা অ্যাবসলিউটলি কমন ফেলিওর, অ্যাবসলিউটলি কোঅর্ডিনেশন ফেলিওর। আর যদি ব্ল্যাঙ্ক অ্যামুনিশন নিয়ে যায়, দিস ইজ এ সিরিয়াস অফেন্স। মানে একটা অপারেশন রাতে 2:30টার সময়, তাও আর কি এমন না যে এটা আপনার অনুমান নির্ভর অপারেশন। যদি গোয়েন্দা তথ্য হয়ে থাকে ডিজিএফ এর কাছ থেকে, তাহলে এটা সলিড ইনফরমেশন। হ্যাঁ, এবং এই ধরনের ইনফরমেশন নর্মালি, আমি তো ওই গোয়েন্দা যারা তথ্য দিয়েছে এরা কিন্তু অ্যাকম্পানি করে। এখানে ডিজিএফ এর আই এম শিওর কোন সোর্স কিংবা ডিজিএফ এর যে এফএস ছিল সে তাদেরকে অ্যাকম্পানি করছিল। কাজেই ইট ইজ সাপোজ টু বি পিন পয়েন্টেড টার্গেট। রাতে 2:30টার সময় কি সন্ত্রাসী কি ঘুরে বেড়াচ্ছিল গ্রামের ভিতরে কি বাজারের ভিতরে? আই এম নট শিওর। তারা একটা জায়গায় নিশ্চয়ই একটা জায়গায় অবস্থান করছিল। তাহলে এরকম একটা অপারেশনে যে আমরা একটা তরুণ লেফটেন্যান্ট তানজিব, তার এক্সপিরিয়েন্সের অভাব আছে, কোনো সন্দেহ নাই। একটা 2 বছর 4 মাস চাকরি, 3 মাস চাকরি একটা অফিসার, ব্যাক টু সে প্লেন ল্যান্ডে চাকরি করছিল। যদি হিল ট্যাক্সে হলে আপনার অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়। হিল ট্যাক্সে কিংবা র্যাবে থাকলে হয় কি ক্রমাগত এগুলোর ভিতরে থাকে, তারা এক্সপিরিয়েন্স গেইন করে, তার এক্সপিরিয়েন্সের একটু অভাব ছিল। কিন্তু এই অত্যন্ত সাহসী ছেলে, সাহসী না হলে এরা রাতের আধারে একটা ছেলে একটা তথ্যের উপর নির্ভর করে এভাবে ছুটে যায় না। হ্যাঁ, তার দেশপ্রেম সাহস নিয়ে আমরা গর্বিত। আমরা পুরো জাতি, আমরা আর্মি গর্বিত, জাতি গর্বিত। কিন্তু তার এই আত্মত্যাগকে আমরা এভাবে মেনে নিতে পারি না কোনো ভাই। এই জায়গাটাতে আমার মনে হয় আমরা ওই একটা জিনিস আসলে প্রথমে আলাপ করিনি, সেটা হচ্ছে যে বিভিন্ন দিক থেকে সরকার মানে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বাকি দিক থেকে যেই ওভারঅল যে তথ্যটা দেওয়া হচ্ছে যে কি হয়েছিল, সেখানে সেনাবাহিনী বলছে যে একই জিনিস, বা তারা বলছে যে তারা তাকে ছুরিকাঘাত করে